আমার ধারণা আইএসএফের এটা কাজ না, এটা গোষ্ঠীকন্দলের কাজ, তৃণমূলের লোকেরাই ওরা খুন করেছে, এটা আমার মত। না, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো জাহাঙ্গীর খান চৌধুরী, যে জাহাঙ্গীর খান চৌধুরীর হাত ধরে শওকত সাহেব তৃণমূলে এসেছে, সেই জাহাঙ্গীর খান চৌধুরীকে ঘরছাড়া করে রেখেছিল এই রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মার্ডার কেসের মামলা দিয়ে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা, নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে। মমতা ব্যানার্জি এই শওকত সাহেবকে বলেছিল তুই বোম মারিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত সাহেবকে বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল। তার যদি খুনিকে 24 ঘন্টার মধ্যে ডেডলাইন দেয়, যদি পুলিশ খুঁজে বার করে, আমি একটা কথা জোর গলায় বলছি, শওকত সাহেবের আশেপাশে যারা ঘুরছে হয়তো তাদের মধ্যে থেকেও কেউ যুক্ত আছে, তার শওকত সাহেবের কনসার্ন নিয়ে হয়তো যুক্ত আছে। দেখবেন এই কাণ্ডসারটা আমাদের গ্রামে যারা আইএসএফ করে, আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে, সবাই ওকে ভালোবাসে, সবাই একসঙ্গে ওরা খেলাধুলো। ভাইজান, ভাঙড় বিধানসভাতে যে ঘটনাটি ঘটেছে গতকালকে, তৃণমূল কংগ্রেসের একজন নেতা তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনি ভাঙড়ের একজন এমএলএ কোন চোখে দেখেন? দেখুন, আমি সর্বপ্রথম একজন বিধায়ক হিসাবে ভাঙড়ের একজন নাগরিককে যেভাবে খুন হতে হয়েছে এর চরম বিরোধিতা করছি। এই ন্যাক্কারজনক ধিক্কারজনক ঘটনার সাথে যারা যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে। আমি একজন দলের চেয়ারম্যান, পার্টির নেতা নয়, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের বিধানসভার মানুষ খুন হয়েছে এটা মেনে নিতে পারি না। আমি বিগত সময় বলেছি, আজকেও বলছি, আমার কাছে ভাঙড়ের মানুষ, প্রত্যেকটা মানুষ সমান। নির্বাচনী যখন প্রক্রিয়া চলবে তখন নির্দিষ্ট একটা দলের হয়ে আমি প্রার্থী ছিলাম, যখন আমি নির্বাচিত হয়ে গিয়েছি এখন আর কোনো একটা নির্দিষ্ট দলের নয়, আমি এখন ভাঙড়ের সমস্ত মানুষের। সুতরাং এখন ভাঙড়ের মানুষকে যে খুন করেছে, এই খুনের সাথে যে বা যারা যুক্ত প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি আমি তুলছি, এবং যারা যুক্ত দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে কনভিক্ট করা হোক, এই দাবি করছি। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে, যে কে খুন করলো আর কেন খুন করলো, এই রহস্যটা যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশন অফিসার বা দায়িত্বশীল আধিকারিকরা তারা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবে, আমি আশা করছি। মারা যাওয়ার সাথে সাথে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা শওকতুল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে একেবারে আইএসএফ এর যারা সমর্থকরা রয়েছে তারা পরিকল্পিতভাবে খুন করে দিয়েছে। প্রথম কথা বলি, আমরা অত নোংরা রাজনীতি করি না আর করবো না, আমাদের সেই খারাপ দিন না আসে যে মানুষকে খুন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং যে কথা শওকত সাহেব বলছেন, মমতা ব্যানার্জি এই শওকত সাহেবকে বলেছিল তুই বোম মারিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত সাহেবকে বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল, তার আমাদেরকে সার্টিফিকেট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শওকত সাহেব আইএসএফকে দেখে দিচ্ছে বা আমাদের নামে মিথ্যাচার করছে। কিন্তু আমি গতকাল থেকে আজ পর্যন্ত যখন থেকে আমি শুনতে পেয়েছি, অনেক গভীর রাতে খবরটা এসেছে আমার কাছে, আমি যতটুকু খবর নিয়েছি যে ওই গ্রামে, বাস্তবিক বলছি, ওই গ্রামে আইএসএফ এর ছেলেদের সাথে ওই তৃণমূল বা ওই নেতৃত্বদের সাথে কোনো টেনশন ছিল কি ছিল না, যতজনের কাছে খবর নিয়েছি, কিন্তু ওই ছেলেটির ব্যক্তিটির নামে কেউ খারাপ একটা বলেনি যে আমাদের সাথে টেনশন ছিল। বরঞ্চ অনেক খবর শুনলাম এবং ওনার পরিবারও স্বীকার করেছে যে ওই গ্রামে আইএসএফ আর বিরোধী তৃণমূল যা আছে সবাই মিলেমিশে থাকতো। পরিবার বলছেন, পরিবারের অন্যতম কর্তারা বলছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে, আইএসএফ এর সাথে যুক্ত নয়। কিন্তু শওকত মোল্লা সাহেব নোংরা রাজনীতি করার জন্য, লাস্টিকেলে রাজনীতি করবেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য খুন হলো। যার গেল সে বুঝছে, তার ভাইরা বুঝতে পারছে, তার স্ত্রী বুঝতে পারছে, তার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তারা আজকে তাদের পিতাকে কেউ হারালো, কেউ ভাইকে হারালো, কেউ দাদাকে হারালো, কেউ স্বামীকে হারালো। সেই সমস্ত দুঃখের বাদ দিয়ে এরা নোংরা রাজনীতি করতে ব্যস্ত। কারণ শওকত সাহেব ইতিপূর্বে এই ধরনের নোংরা রাজনীতিতে সিদ্ধহস্ত ছিল। রাজ্জাক সর্দার নামে ক্যানিং পূর্বের একজন তাবড় নেতা ছিল তৃণমূলে, তাকে খুন করে সেই তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘরছাড়া করে রেখেছিল, যার মধ্যে অন্যতম একটা জাহাঙ্গীর খান চৌধুরী। যে জাহাঙ্গীর খান চৌধুরীর হাত ধরে শওকত সাহেব তৃণমূলে এসেছে, সেই জাহাঙ্গীর খান চৌধুরীকে ঘরছাড়া করে রেখেছিল এই রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মার্ডার কেসের মামলা দিয়ে। শুধু তাই নয়, মানিক পাইক বলে একজন ব্যক্তি, তাকে খুন করে, এই ধরনের অনেক আছে লিস্টে। শওকত সাহেব তার দলের নেতাদের, প্রথম সারির নেতাদের মামলা দিয়ে ঘরছাড়া করে নিজে সাম্রাজ্য গেড়েছে। এখন ভাঙড়ে এসে সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। দেখুন, আইএসএফ এই মাত্র আমাদেরকে, জানেন আপনারা,
মিথ্যাভাবে ওয়াকআপ আন্দোলনকে নিয়ে যখন আমরা প্রোটেস্ট করেছি, আমাদের ছেলেদের নামে মামলা দিয়ে জেল খাটিয়ে জামিন করে বাড়ি নিয়ে আসলাম। আবার আমাদের ছেলেদের এত চর্বি হয়ে গেল একটা মানুষকে মেরে দেবে, এটা মেনে নেওয়া যায়? বাংলার মানুষ বুঝতে পারছে না খেলটা কোথায়। নাহলে যখন এই দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনাই আমাদের কাছে সত্যি আমরা আতঙ্কিত। আমরা এই ভাঙড়কে চাইনি, আমরা বোমগুলি বন্দুক মুক্ত ভাঙড় চেয়েছি, হিংসা বিদ্বেষ মুক্ত ভাঙড় চেয়েছি। মমতা ব্যানার্জি মহাশয়া কলকাতা পুলিশকে এক্সটেন্ড করে ভাঙড় ডিভিশনে একটা দিল। ডিভিশনকে এই জন্য দিয়েছে যে হয়তো বোমগুলি হিংসা বন্ধ হবে, কিন্তু দুর্ভাগ্য শাসক দলের এই গোষ্ঠীকন্দলের শিকার হয়ে আজকে তৃণমূলের মানুষ মরেছে। আমি তৃণমূলের হিসাবে ওকে দেখছি না, ভাঙড়ের নাগরিক হিসাবে আমি দেখছি। এটা এই অপকর্মের অবসান হওয়া দরকার। সঠিক তদন্ত করলে যে শওকত মোল্লা যেই মুখে আইএসএফ এর নাম নিচ্ছে, হয়তো দেখবেন সঠিক তদন্ত করলে শওকত সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, এই নাক্কারজনক ঘটনার অনেক সত্য উন্মোচন হতে পারে। কিন্তু কিন্তু এই ঘটনার পরে একেবারে শওকত ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করছে উত্তর কাশীপুর থানা। দেখুন কজনকে গ্রেফতার করেছে না করেছে আমাদের কাছে এখন সঠিক খবর নেই, সুতরাং যখন সঠিক খবর নেই আমি বলতে পারবো না। তবে আমি আবারও বলছি, সঠিক তদন্ত হোক আশা করছি। যদি আমাদের ভাঙড়ের রাজ্জাক খায়ের পরিবারের লোকজন যদি আমি যোগাযোগ করার চেষ্টা করব, তারাও যদি আমার সাথে যোগাযোগ করে যে এই মামলাটা সিবিআই মামলা করা হোক, সিবিআই তদন্ত করুক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। যদি আইএসএফ নওশাদ সিদ্দিকী বা কেউ যুক্ত থাকে সেও শাস্তি পাবে, বা ওর পরিবর্তে যারা যুক্ত আছে তাদের নাম আসবে, তারা শাস্তি পাবে। যদি তারা চাই আমি তাদের হয়ে কোর্টে সিবিআই মামলা করব। আপনি আইএসএফ এর এমএলএ, আমি সংযুক্ত মোর্চার ব্যানারে জিতেছি, আইএসএফ এর ব্যানারে জিতেছি, এখন আমি ভাঙড়ের মানুষের এমএলএ, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিকের আমি এমএলএ। যে আমার সমালোচনা করে তারও আমি এমএলএ, যে আমার গুণগান গায় বা আমাকে ভোট দিয়েছে তারও আমি এমএলএ। সেই পরিবার যদি আত্মপ্রকাশ করে আপনি সহযোগিতা করবেন? 100% আমি যোগাযোগ করতে শুরু করেছি যে তার পরিবারকে, কারণ দুটি বাচ্চা মেয়ে আছে। আমার বড় ভাই যান ওই মায়ের কন্দনরত ভিডিও দেখেছে, সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছে যে ওদের সাথে কথা বলো, প্রয়োজনে বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব তোমাদেরকে তুলে নিতে হবে। এখন এসে মেসেজটা এখনো পৌঁছায়নি, আমি যোগাযোগ করছি, কারণ তারা এখন শোয়াগ্রস্ত পরিবার, আমি পরে হলে যোগাযোগ করব। সাথে সাথে এটাও বলছি যে আমার ভাঙড়ের নাগরিককে খুন করেছে কোন দল, আমার কাছে সেটা ফ্যাক্টর নয়। কোন পার্টি করে আমার কাছে ফ্যাক্টর নয়। আমার কবার সমালোচনা করেছে আমার কাছে ফ্যাক্টর নয়। আমার কাছে ফ্যাক্টর আমি একজন জনপ্রতিনিধি, আইনসভার সদস্য, আমাদের এলাকার মানুষকে খুন করেছে। যারা খুন করেছে তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না। পরিবার যোগাযোগ করলে আমি যোগাযোগ করব, আপনাদের কথা দিচ্ছি। এই পরিবারের সাথে যদি চাই আমাকে সহযোগিতা নিতে, তাদের হয়ে আমি সিবিআই মামলার জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি সর্বোচ্চ কোর্ট পর্যন্ত যেতে প্রস্তুত আছি। ভাঙড় বিধানসভা বারবার উত্তপ্ত হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় 7 থেকে প্লাস থানা করেছে। কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও এতগুলো থানা হয়েছে, তারপরে এই ধরনের ঘটনা। দেখুন একটা কথা বলি, কলকাতা পুলিশের একটা সুনাম আছে, কিন্তু দুর্ভাগ্য শওকত মোল্লাদের পাল্লায় পড়ে কলকাতা পুলিশের কিছু অফিসার কলকাতা পুলিশের সুনামটা আস্তে আস্তে ক্ষুণ্ণ করছে। ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে কলকাতা পুলিশের, তাদের ফেলিওর এটা বলতে হবে তাহলে এক প্রকার। আমি তারপরেও বলবো, আমি গুটি কয়েক পুলিশের জন্য আমি কলকাতা পুলিশের বদনাম করতে পারি না। কলকাতা পুলিশ আমাদের, বেঙ্গল পুলিশ আমাদের গর্বের পুলিশ। একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, কিন্তু যত দিন যাচ্ছে তত ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এগিয়ে বাংলা বললেও যেমন বাংলা পিছিয়ে যাচ্ছে, ঠিক পুলিশ এরকম পিছিয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আর একটা কথা আপনাদের বলি, পুলিশ তো থানা অনেক করে দিয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেছেন থানায় যে স্টাফের প্রয়োজন আছে সেটা কি আছে? যত যত পর্যাপ্ত পরিমাণের পুলিশের প্রয়োজন আছে সেটা কি আছে? ফলে একটা অফিসারকে দীর্ঘক্ষণ ডিউটি করতে হচ্ছে বা অনেক জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে। এই মুহূর্তে কলকাতা পুলিশে প্রায় 30,000-এর আশেপাশে 15 থেকে 30,000-এর আশেপাশে শূন্য পদ আছে। ফলে এই ব্যাপক যে শূন্যতা তৈরি হয়েছে, এই সুযোগে সমাজ বিরোধীরা কাজে লাগাচ্ছে। আমি চাই ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি লাগানো হোক, লাইটের ব্যবস্থা করা হোক। আমরা পঞ্চায়েত নির্বাচনে বলেছিলাম যদি মানুষ আমাদের জেতায়, আমাদের প্রথম যে কাজটা থাকবে নারী নিরাপত্তা, এলাকার নিরাপত্তার জন্য এলাকায় লাইট আর সিসিটিভির ব্যবস্থা করব। এখন আমি আশা করব কলকাতা পুলিশের কাছে যে ভাঙড়ের প্রতিটা এলাকাতে লাইট আর সিসিটিভির ব্যবস্থা করা, ফলে যারা এই অন্যায় কাজগুলো করবে সহজে চিহ্নিত করা হবে, তাদের ঘাড় ধরে জেলের মধ্যে রাখা হবে। শওকত মোল্লা আর একটা প্রশ্ন তুলেছে যে পঞ্চায়েত ভোটে আইএসএফ এর সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলায় তিনটে টিএমসি কর্মী মরেছিল, কিন্তু তার সত্ত্বেও ফের এবারে আইএসএফ রাই এই রাজ্জাক মোল্লাকে খুন করলো। দেখুন আমি একটা কথা, শওকত মোল্লা সাহেব হচ্ছে একটা রাজনৈতিক নেতা, ও রাজনৈতিক রুটি সেঁকবে।
এর থেকে বাইরেও কিচ্ছু করবে না। এতদিন ধরে আমরা দেখছি যেটা করে আসছে শাসক দলের যেগুলো সব রাজনৈতিক কারবারিরা আছে। কিন্তু রাজ্জাক সাহেবের পরিবারের মানুষজনকে জিজ্ঞাসা করুন তো, আমরা বয়ান করব না, তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে আইএসএফ এটা, তারা তো স্পষ্ট ভাষায়, দ্বার্থহীন ভাষায় বলছে কি আইএসএফ কাজ করতে পারে না। কারণ সেইভাবেই সেই সম্পর্ক সৌজন্যতার রাজনীতি ওই গ্রামে হতো। আইএসএফ এর লোক, আমি আইএসএফ এর একজন নেতা হিসাবে বলছি এবং সাথে সাথে একজন বিধায়ক হিসাবে বলছি, আমিও মর্মাহত, আমিও দুঃখিত। কেন এত খুন হবে? যার গেল সে বুঝবে। কটা দিন শওকত সাহেব হই হই করবে, কিন্তু ওই বাচ্চাগুলো বাবাকে আর পাবে না, ওই মা তার স্বামীকে পাবে না। ওই যে ভদ্রলোকটি বাইকে দ্বার্থহীন ভাষায় বলল, সে তার ছোট ভাইকে আর পাবে না। ছোট ভাই আদরের হয়। আমার বড় ভাইজান যতটা আমাকে ভালোবাসে, তো আমি জানি কতটা আমাকে ভালোবাসে। তাহলে আমার কারো একজন ভাই তার ছোট ভাইয়ের আদরে পাবে না। কিন্তু এই রাজনৈতিক কারবারিরা রাজনীতি করতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু একবারের জন্য বলছে না যে খুনিদেরকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বার করতে হবে, পুলিশকে ডেডলাইন দিচ্ছে না কেন? যদি খুনিকে 24 ঘন্টার মধ্যে ডেডলাইন দেয়, যদি পুলিশ খুঁজে বার করে, আমি একটা কথা জোর গলায় বলছি, শওকত সাহেবের আশেপাশে যারা ঘুরছে হয়তো তাদের মধ্যে থেকেও কেউ যুক্ত আছে, তার শওকত সাহেবের কনসার্ন নিয়ে হয়তো যুক্ত আছে, দেখবেন এই কাণ্ডসারটা ঘটিয়েছে। আমি এতটা বড় কথা বললাম। যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে রীতিমতো আইনের আওতায় এনে একেবারে শাস্তি দেওয়া দরকার। কিন্তু শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির কাছে একান্তভাবে অনুরোধ করলেন যে নওশাদকে গ্রেফতার করতে। যদি আমি দোষ করে থাকি তুলে নিয়ে যাক না, আমাকে, আমার নামে এফআইআর করুক না, আমি যে হাজির দিয়ে দেবো। এর আগে জানেন আপনারা, রাজু নস্কর মামলাতে আমার নাম ঢুকিয়েছিল, আমাকে সিআইডি ডেকেছিল, আমি হাজির হয়ে গেছিলাম। যদি মনে হয় আমি এই অন্যায়, অপকর্ম, দুষ্কর্ম সাথে যুক্ত আছি, আমাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দিক। কারণ আমার এত রাজনৈতিক দৈন্যদশা এসে যায়নি যে মানুষকে খুন করতে হবে। দেখুন, আমি ধার্মিক, আমি নাস্তিক নয়। আমি একটা ধর্মেতে বিশ্বাস করি, ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্মীয় একটা বিশ্বাস আছে। বিশ্বাস এটাই যে আমাকে মৃত্যুর পরে সৃষ্টিকর্তার সামনে একদিন না একদিন দাঁড়াতে হবে। সেদিন দাঁড়িয়ে আমার কৃতকর্মের হিসাব দিতে হবে। সুতরাং আমি কারো মানুষের জীবন দিতে পারিনি, কারো জীবন আমি কেড়ে নেব, এত নোংরা মানসিকতা আমরা হতে পারি না। কারণ আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে। পরিবার, সেটা আমি মাথায় নিয়ে সবসময় আমি বহন করে চলি। এটা বাস্তবিক, আমি অর্থে কোনো দিনের জন্য আমি কারোর কাছে এক্সপোজ করি না, কিন্তু প্রসঙ্গক্রমে বলছি, আমাদের পরিবার আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে ক্ষমতার শীর্ষে যেতে হবে বলে ওই মানিক পাইকের মতো, রাজ্জাক সর্দারদের মতো আবার কাউকে খুন করব, ও শিক্ষা আমাদের দেয়নি, আর দেবও না। প্রয়োজনে নিজে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেব, সরিয়ে নেব, কিন্তু কোনো মানুষের সাথে এই নোংরামি করে, হিংসা করে, ওই বাচ্চাদের অভিশাপ নিয়ে মন্ত্রিত্বের সিটে বসার আমার ইচ্ছে নাই। ওটা ওই সমস্ত নটোরিয়াসদের ইচ্ছা হতে পারে, তবে পাপ বাপকেও ছাড়ে না। যে পাপ করেছে আমাদের ভাঙড়ের রাজ্জাক খাঁকে খুন করে, আমি আপনাদের কথা দিচ্ছি এই পাপের ভুগতে হবে, এটা ছাড় হবে না। কারণ ভাঙড়ের নাগরিককে খুন করেছে। এটা তৃণমূল আমার কাছে ফ্যাক্টর নয়, আমার কাছে বিজেপি আইসে ফ্যাক্টর নয়। আমি ভাঙড়ের বিধায়ক, আমার কাছে আমাকে পীড়া দিচ্ছে, আমাকে ব্যথা দিচ্ছে ভাঙড়ের নাগরিক হিসাবে।